আজ রবিবার। উঠোনের বাঁ পাশের দণ্ডায়মান গাছের নিচে দাঁড়িয়ে আছে নমিতা, হাতে ব্রাশ। গাছের পাতায় পাতায় সকালে স্নিগ্ধ রোদ। নিলয় বিস্কিট খেতে খেতে বাড়িতে ঢুকছে, প্যান্ট গুটিয়ে রাখা, হাঁটু সামান্য নিচ অব্দি। দোকান থেকে ফিরেছে সবে। নমিতা নিলয়কে দেখে এগিয়ে গেল, বা হাতের মুঠোতে রাখা 100 টাকার নোটটা নিলয়ের দিকে বাড়িয়ে দিল। নরম স্বরে বলল, কয়েকটা কফির প্যাকেট আর বিস্কিট আনবি, দ্রুত নিয়ে আসবি। ভাবলেশীন নিলয় সে কথা তোয়াক্কা করল না, যেতে যেতে শুধালো। যেখানে যাবই না সেখানে দ্রুত আনার প্রশ্নই ওঠে না। মেজাজ খারাপ হলো নমিতার, ক্ষোভিত স্বরে বলল, কেন যাবি না? একটু পথ গেলে কি তোর পা ভেঙে গুড়িয়ে যাবে? মাত্র আসলাম দোকান থেকে, আগে দাওনি কেন? বারবার যেতে পারবো না। নরম গলায় অনুরোধ করলো নমিতা। প্লিজ একটু নিয়ে আয় না। আমার সোনা ভাই, লক্ষ্মী ভাই, বড়দের ফরমাইশ রাখতে হয়। এখান থেকে 10 টাকা তোর। সরি, আমি 10 টাকা করে নিই না। আজকাল ভিক্ষুক খেয়েও মানুষ 10 টাকা দেয় না। নমিতা তেতে উঠে বলল, তোকে আসলে টাকা দেওয়াটাই উচিত না, ফালতু, সর আমার সামনে থেকে। নিলয় গা ছাড়া ভাব নিয়ে পুনরায় হাঁটা ধরলো ঘরের দিকে, যেতে যেতে বলে গেল, তোমার সামনে কে যেতে চায়? আজ তো একটা ফাউল সেমরি। নমিতা ক্ষেপান্বিত আদলে দাঁত কিরমির করে তাকালো, টানা টানা চক্ষুদয়ের তীক্ষ্ণ চাহনিতে অতি সামান্য হলেও ভয় পেল নিলয়। ব্রাশ নিয়ে কলের পাড় যেতে যেতে এক গাদা বকা ঝরালো ক্লাস 6 পড়ুয়া নিলয় তরফদারের ওপর। কিন্তু নিলয়ের কে যে ঘাড়ের রগ দুটো বাঁকা, সে তার কথাতেই অটল, নিজ মর্জিতেই চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। রবিবারের দুপুর থেকে বসন্তের দক্ষিণা হাওয়া বয়ে যাচ্ছে দিক বিদিক। সাই সাই সবুজ পাতা কলতানে শীতল হলো হৃদয়। বিছানায় লেপ্টে আছে রাহেলা বানুর রুগ্ন দেহ, থেমে থেমে ব্যথা তো শব্দ করছে। বাতের ব্যথা তো বেড়েছেই, সাথে কোমরের ব্যথা, বুকের ব্যথা, শেষ বয়সে যেসব রোগ ভাসে আর কি। নমিতা চিন্তিত মগ্নে নিঃশব্দে পা ফেলে ঘরে রাহেলা বানুর ঘরে ঢুকলো। হাতে কয়েকটা পাতা ট্যাবলেট, পানির গ্লাসটা হাতে নিতে নিতে তাড়া দিয়ে বলল, নাও দাদু, ট্যাবলেটগুলো খেয়ে নাও। রুগ্না দেহবশেষ নিয়ে মৃদু নড়লেন রাহেলা বানু, জীর্ণ স্বরে বললেন, আর বড়ি খাই আর কি করমু, আমি বাঁচতাম না রে নিমু, মইরা যামু দেখিস। চুপ করো দাদু, এসব বলতে নেই, কালকে হাসপাতালে নিয়ে যাব তোমাকে। অসহায়ত্ব ফুটে উঠল নমিতার গলায়। দলা পাকিয়ে আসছে কথাগুলো। মুখ ভার করে ধীরে ধীরে উঠে বসলো, রাহেলা বানুকে ট্যাবলেটগুলো খাওয়ালো। রাহেলা বানু মুখ তুলে তাকালেন নমিতার দিকে, বললেন, হানিফরে কল দিস নাই? দিছি তো দাদু, জেঠুরা রওনা দিয়েছে, সন্ধ্যার পর হয়তো বাড়িতে উপস্থিত থাকতে পারবে। কিছুক্ষণ থম মেরে বসে রইলেন রাহেলা বানু, তারপর বললেন, তোর মা কই? এতদিন পর আইতাছে, ভালো মন্দ রানতে কইস। তুমি ব্যস্ত হইও না তো দাদু, মা রানবে। এখন শুয়ে পড়ো। ধীরে ধীরে শোয়ালো রাহেলা বানুকে। চিন্তার রেশ এখনো কাটেনি, বরং ধীরে ধীরে গভীর হচ্ছে। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে নমিতা, রেলিংয়ে হাত রেখে অসীম আকাশ সীমানায় পানে অক্ষিপট স্থির করে রাখা। সন্ধ্যার আকাশটা বড্ড সুন্দর, তবে এখন কেন যেন ভালো লাগছে না কিছু। মুখ ভার সপ্তদশীর। ধীরে ধীরে আধারে ঢেকে যাচ্ছে ধরনী। সাদা রঙের ওভারসাইজ টি শার্ট, যেটা গিট দেওয়া, একপাশে আকাশে স্কার্ট পরনে নমিতা তরফদার নিমুর। কৃষ্ণাভ কেশ অবাধে বাতাসে নড়ছে। হাতে ধোয়া ওঠা কফির মগ। হঠাৎ কারো ছোঁয়া পেল কিশোরীর হাত, তবে ছোঁয়াটা বড্ড চেনা। ঘাড় ঘুরিয়ে তাকালো, এক ভুরু উঁচু করে জিজ্ঞাসা করলো, কখন এসেছো? অবাধ্য গভীর চোখ জোড়া এখনো নমিতাকেই দেখছে। দাড়িগুলো গতবারের চেয়ে এবার কিছুটা বড়, এলোমেলো চুল কপালে পড়ে আছে। হাত ধরে রাখা অবস্থাতেই কুষাণ বলল, কিছুক্ষণ আগে। নমিতা মাথা দোলালো, হাতের দিকে তাকাতে এক নজর শক্ত করে ধরে আছে কাছের পুরুষটি। অল্প স্বল্প অস্তিত্ব বাসা বাঁধল অন্তরে। কেসে উঠে বলল, হাত ধরছো কেন? হাত ছাড়ো। তোর কথার কৈফিয়ত দিতে বাধ্য নই। ভ্রুজয়ের মাঝখানে সূক্ষ্ম ভাঁজ পড়ল বিরক্তিতে। নমিতা কঠিন স্বরে বলল, এক্সকিউজ মি, এটা তোমার গপ বা বউয়ের হাত নয় যে যখন তখন ধরবে। এটা আমার হাত, ধরলে বুঝে শুনে ধরতে হবে। এক কদম এগুলো কুষাণ। তাদের ভেতরকার দূরত্ব ঘোচালয় অনেকটা। অনিমেষ নেত্রে দেখছে সন্ধ্যার আবছা আলো, সপ্তদশী রূপ। তারপর নিরেট গলায় শুধালো, হাতের ঘড়িটা কার? শুকনো ঢোক গিলল নৌমিতা। ভয়াতুর গলায় জবাবটুকু শোনালো, আমার। গাছাড়া ভাব
নাহিন ছেলেটা এবারও শান্ত গলায় বলল, যতদূর মনে পড়ছে ঘড়িটা আমার। তুই আমার রুম থেকে চুরি করে নিয়েছিলি। এক্ষেত্রে তোকে বলাই যায় চোর। উপস, চুন্নি। মুখ বাঁকালো নমিতা প্রতাপী স্বরে বলল, তুমি চোর, তোমার বউ চোর, তোমার 14 গোষ্ঠী চোর। আমার 14 গোষ্ঠীর মধ্যে তো তুইও পড়িস। তার মানে কি দাঁড়ালো? খবরদার, চোর বা চুন্নি কোনোটাই আমাকে বলবা না। ঘড়িতে কারোর নাম লেখা ছিল না, পছন্দ হয়েছে নিয়েছি। সাইড দাও, নিচে যাব। খপ করে ধরলো নমিতার কোনোই, একটানে রেলিং ঘেঁষে দাঁড় করালো তাকে। ভাষাহীন চোখে বোঝা যাচ্ছে না তার মতিগতি। আকাশি শার্টটা কোনোই অবধি গোটানো, দুটো বোতাম খুলে রাখা, জন্য উন্মুক্ত হয়ে আছে বুকের কিছুটা অংশ। দুজনের ভেতরকার ব্যবধানটা খুবই ক্ষুণ্ণ। কোথায় যাচ্ছিস? দাঁড়া এখানে। নমিতা নড়াচড়া বন্ধ করে দিল। নড়তে ভুলে গেছে সে। বড় বড় শ্বাসের শব্দ শোনা যাচ্ছে কেবল। কুষাণের শক্ত হাতের চাপে এবার একটু নড়ে চড়ে উঠল। কুষাণ কপাল কুঁচকে রুক্ষ গলায় বলল, আমার রুমে ঢুকেছিলি? ওপর নিচ মাথা নাড়ালো নমিতা, যার অর্থ হ্যাঁ ঢুকেছিল। ফের প্রশ্ন ছুড়ল কুষাণ। আমার রুমে ঢুকতে কে বলেছে তোকে? ঠোঁট জোড়া এক পাশ করে বাঁকালো, ভাব নিয়ে বলল, কে বলবে আবার? তোমার রুমে ঢুকতে আবার অনুমতি নিতে হয় নাকি? আসছে আজপাড়া গায়ের প্রেসিডেন্ট। সাথে সাথে মেয়েলি তুলতুলে গেলে থাপ্পড় বসালো কুষাণ। পুরুষ্ট হাতের চর খেয়ে স্তব্ধ হয়ে গেল কিশোরী। এক পল গালে হাত রেখে ঠায় দাঁড়িয়ে রইল। টলমল চোখে ক্রোধান্বিত গলায় বলল, মারলে কেন? বেয়াদবির জন্য। ম্যানার্সের ছিটে ফোটাও নেই তোর মধ্যে। এভাবে চললে কখন কি অঘটন বাঁধিয়ে ফেলবো পরে কিছু বলতেও পারবি না। দুষ্টু চোখে দুটো কয়েক সেকেন্ডে ঘুরে এলো কেঁপে কেঁপে ওঠা গোলাপি ঠোঁট জোড়ায়। জোরে ধাক্কা দিল নমিতা। অপ্রস্তুত থাকায় 2 কদম পেছালো কুষাণ। হঠাৎ এভাবে থাপ্পড় খেতে হবে তাকে ভাবতেও পারেনি। সহ্য করতে না পেরে ধাক্কা দিল সে, কিন্তু বহু প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত নারীকে কাছে পেয়েও এত সহজে হাতছাড়া করবে না কুষাণ, মোটেও না। এবার পেঁচিয়ে ধরল চুল, যদিও খুব হালকা করে ধরেছে, তবুও তেজি নমিতা চেঁচালো, আহ, আমার চুল সব ছিঁড়ে যাচ্ছে। ব্যথা লাগছে না আমার? নিজেই তো বললো আমার মধ্যে ম্যানার্সের নাকি ছিটে ফোটাও নেই, অথচ নিজে একটা আস্ত ম্যানার্সলেস মানুষ। চুলগুলো আরেকটু জোরে টেনে কাছে টানলো নমিতাকে। অবাধ্য পুরুষের মতলব এখনো স্পষ্ট নয়। কুষাণ নিরেট গলায় বলল, চোরের মায়ের বড় গলা। তারপর বল, আমার রুমে ঢুকে কি কি চুরি করলি? জিভে কামড় বসালো নমিতা। আমতা আমতা করে ভ্যাবলা হাসি দিয়ে বলল, কিচ্ছু চুরি করিনি, মানবতার খাতিরে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। এবার টিট দাও। কানের কিনারে মুখ নিল কুষাণ। বিদ্যুৎ স্পর্শে শিউরে উঠল মেয়েলি পেলব। এক অনুচ্চারিত সম্ভ্রম ও শরীর তজ প্রতিধ্বনি যেন ছড়িয়ে পড়ল স্নায়ুতন্ত্রে। মন বলছে, পালিয়ে যা নিমু। তোর মন জোরে যেখানে একজনের অস্তিত্ব, সেখানে অন্য পুরুষের প্রতি অনুভূত ঘৃণা। ঘোর কাটল কুষাণের কথায়। তাহলে আমার টি শার্ট তোর গায়ে কেন? এমনই একটা টি শার্ট তো পছন্দ হয়েছে তাই পরে নিয়েছি। এই জন্য এমন করার কি আছে? তোমার কি টি শার্টের অভাব পড়েছে? দেখো, তুমি কিন্তু আমার চুল ধরে টেনেছো, থাপ্পড়ও মেরেছো আমার তুলতুলে গালটায়। সরো, এই টি শার্ট এখন আমার। স্ট্রেঞ্জ। মানে যা পছন্দ হবে তাই তোর নিতে হবে? হুম, যা পছন্দ হবে তাই নেব। এই টি শার্টও পছন্দ হয়েছে, দাও, এক্ষুনি খুলে দাও। মিটিমিটি হাসছে নমিতা। যে করে হোক নিজেকে অপমান থেকে বাঁচাতে হবে। এই টি শার্টটা যখন ঘর পরিষ্কার করেছিল তখন চোখে পড়েছে। দুষ্টু বুদ্ধি মাথায় চাপতেই সেটা সে নিজের করে নিল। কুষাণ গম্ভীর মুখাবয়বে মেঝের পানে তাকালো, আনমনে আওড়ালো, শুধু শার্ট কেন, চাইলে শার্টের মালিককেও নিতে পারিস। কিছু বললে? কথা ঘুরালো কুষাণ। আমার শরীর দেখতে চাস বললেই পারিস। ঘুরিয়ে পেঁচিয়ে শার্ট খোলার কথা না বলে সরাসরি বল। দাঁড়া, খুলে দেখাচ্ছি আমার 6 প্যাক বডি। নাক ছিটকালো নমিতা। ছি, অসভ্য লোক। অমনি নিচ থেকে ডাক পড়ল নমিতার। সুযোগ পেয়ে ছুটল সে। ঠোঁট কামড়ে হাসলো কুষাণ। ধীরে ধীরে সেও পা বাড়ালো নিচে নামতে। রাতের বেলা এক টেবিলে খেতে বসেছে নাজিম তরফদার, হানিফ তরফদার, নিলয় আর কুষাণ। মাহমুদা বেগম আর শাহনাজ বেগম খাবার পরিবেশন করছে। নমিতা সোফায় বসে মেহেদি দিয়ে দিচ্ছে কাইফাকে। তারা পরে খাবে। খোশ গল্পে মজেছে নমিতা আর কাইফা। কণ্ঠ খাদে নামিয়ে বলছে সাফিনের কথা।
জানিস ও না আমার সাথে দেখা করতে এসে পার্কে প্রপোজ করেছে, অনেকগুলো লাল গোলাপ নিয়ে এসেছিল, সবাই তাকিয়েছিল, আমি তো লজ্জায় মরি মরি অবস্থা। কেউ তোমাকে চিনে ফেলেনি তো আপু? আরে চিনবে কি করে, আমি তো নতুন বোরখাটা পরে গিয়েছিলাম, চিনতে পারিনি। তোর বোন কি কম চালাক? মুচকি হাসছে কাইফা, সেও খুবই আগ্রহ নিয়ে বলল, জানো আপু, একদিন স্কুলে ওয়াশরুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, এক ছেলে দৌড়ে এসে আমাকে দাঁড়াতে বলল। আমিও কিছু না বুঝে দাঁড়ালাম। ছেলেটা পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলো। ইতস্তত বোধ করতে করতে বলল, তোমাকে কিছু বলার ছিল। অমনি ওয়াশরুম থেকে ধরম ধরম করে পাদের শব্দ এলো। তোমাকে কিছু বলার ছিল। অমনি ওয়াশরুম থেকে ধরম ধরম করে পাদের শব্দ এলো। আমি নিশ্চিত ওখানে পেটে মোরা কামাল স্যার ছিল। কপাল কুঁচকে নমিতা বলল, তুই বুঝলি কি করে ওটা কালাম শাড়ি ছিল? কারণ কামাল স্যারের পাদের শব্দ আমি আগে একবার শুনেছি, তখন হঠাৎ ওনার পাদের শব্দ ভয় পেয়ে দৌড় দিয়েছিলাম। কথার বাঁকে হেসে গড়াগড়ি খেলো দুজন। কাইফার কথায় নমিতা খিলখিল করে হাসছে তো হাসছেই, থামার নামই নিচ্ছে না। সেসব কিছুই নজর এড়াচ্ছে না কুষাণের। পরের দিন কেটে গেল সকালের হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে রাহেলা বানুর। বাড়িতে ছিল কেবল নমিতা, কাইফা আর শাহনাজ বেগম। রাতে বাড়ি ফিরেছে ওনারা। খাবার খেয়ে ক্লান্ত শরীর নিয়ে সবাই নিজ নিজ বিছানায় গা এলিয়েছেন। কাইফাও বেঘরে ঘুমোচ্ছে, কিন্তু ঘুম নেই নমিতার চোখে। ঘুম আসবে কি করে? মনের মধ্যে ঘুরছে দুষ্টুমি চিন্তা। সাফিন আজ কল করেনি, আজ নাকি প্রচুর ব্যস্ত থাকবে, এমনটাই জানিয়েছে গতকাল। এখন সে পায়চারি করছে ঘরে, হাতে ফোন, খচখচ করছে চঞ্চল মন। দরজা খুলে চারপাশটা পরখ করে নিল একবার, ধীরে ধীরে চলে গেল কিষানের ঘরের সামনে। এক মুহূর্তে তাকে কেউ সাহায্য করলে সে কুষাণ ছাড়া আর কেউ নয়। দু একটা থাপ্পড় দিলেও ছেলেটা ইচ্ছা অপূর্ণ রাখে না। টুকা দিল দরজায়, নিচু স্বরে ডাকলো, কুষাণ ভাই, দরজাটা একটু খোলো। ঘুমু ঘুমু চোখে দরজা খুলল কুষাণ। কি চাই? বলছি। চট করে ঢুকে পড়ল ঘরে। কুষাণ কিছু না শুনেই ঢলে পড়ল বিছানায়। নৌমিতার ব্যস্ত গলা আগেই শুয়ে পড়েছো কেন? তোমার আমার একটা কাজ করে দিতে হবে। ঘুমু ঘুমু অস্পষ্ট গলায় জবাব দিল কুষাণ। আমি কোনো কাজ করতে পারবো না এখন। ঘর থেকে বের হ, নয়তো থাপ্পড় খাবি। থাপ্পড় খেতে আসিনি, ভুট্টা খেতে এসেছি। নিশ্চুপ শুয়ে রইল কুষাণ। নমিতা কুষাণের মাথার কাছটায় বসে হাত রাখলো ওর চুলে, মুখে গিয়ে কানের উপকূল রাখলো, ফিসফিস করে বলল, যা বলবো চুপচাপ শুনবে, ভুলেও চেঁচাবে না। রাস্তার বাম পাশে একটা ভুট্টা ক্ষেত আছে না, আজ ওটা থেকে ভুট্টা চুরি করব। কেন, তোর বাপের টাকা নেই? টাকা না থাকলে আমার থেকে ধার নিস। এই রাতের বেলা চুরি করতে যাবি কি জন্য? আহা, বাবার টাকা থাকবে না কেন? আমার বহুদিনের শখ ভুট্টা চুরি করে খাবো। এবার ওঠো তো ওঠো, আমার একলা একলা ভয় লাগে। কুষাণ এমন একটা ভাব করলো যেন ঘুমের সাগরে তলিয়ে গেছে। হাত ধরে টানতে লাগলো কুষাণকে। সুবলিষ্ঠ পুরুষের এক চুলও নড়তে পারল না নমিতা। তার ওই পুঁটি মাছের শক্তি কি আর পুরুষালী দেহের সাথে পেরে উঠবে? না পেরে না পেরে কান্না করে দিচ্ছে নমিতা। উঠে দাঁড়ালো কুষাণ। চুপ কর, নেকার ষষ্ঠী। চল এবার। চওড়া হেসে হাঁটা দিল নৌমিতা। বের হলো বাড়ি থেকে। ঘুমের রেশ টলতে টলতে নৌমিতার গায়ে ভর ছেড়ে কুষাণ হাঁটছে। দু হাতে পেছন থেকে জড়িয়ে মাথা রাখছে ঘাড়ে। কিছুটা ঘুম আর কিছুটা ভনিতা। নাক টেনে টেনে মেয়েলেই শরীরের ঘ্রাণ। নৌমিতা বারবার সোজা করে দাঁড় করানোর চেষ্টায় অবশেষে অক্ষম হলো। বিরক্তি আর অস্বস্তি দুটোই ঘিরে ধরেছে তাকে। কিছু পথ যেতেই ঝাড়া মেরে কুষাণকে দাঁড় করিয়ে ঝটপট ভুট্টা তুলে ওড়নাতে লুকালো। বড় বড় কদমে কুষাণকে পেছন ফেলে ঢুকে পড়লো বাড়িতে। কুষাণের ঘরে ঢুকলো দুজনেই। ধরা পড়ে যাওয়ার ভয়ে উবে গেছে কুষাণের ঘুম। দেখি তো ভুট্টাটা। দু হাতে দেখলো ভুট্টা দুটো। ভ্রুকুঞ্চন করে কুষাণ বলল, দুটো ভুট্টা নিয়ে চলে এলি? তোর তো অনেক সাহস। ভাব নিয়ে বলল নৌমিতা। সাহসের দেখেছোটা কি? আমার সাহস সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। বাহ, তুই তো দেখি চুরি বিদ্যায় ডিগ্রি অর্জন করেছিস, একেবারে খানদানি শুননি। তার মানে আমার সন্দেহটাই ঠিক। এবার দেখছি সব জিনিস দেখে শুনে রাখতে হবে, নয়তো কখন কি চুরি হয়ে যায় বলা তো যাচ্ছে না।
থেকে গিয়ে কটমট গলায় বলল নমিতাতে। তুমি আবার আমায় চুন্নি বললে? আহা, যে সে চুন্নি বলিনি তো, একেবারে খানদানি চুন্নি বলেছি। চুন্নি হলেও সম্মান আছে। উঠল নমিতা। সাদে তো বলি না, পচা কুমড়ো, সারাক্ষণ শুধু কাউয়ার মতন কা কা করতে থাকো। তোমার নাম রাখা উচিত ছিল কাউয়া তরফদার। নিমুর বাচ্চা। নমিতাকে ধরার জন্য পা বাড়ালো কুষাণ। অবস্থা বেগতিক দেখে পালানোর পূর্ব প্রস্তুতি নিল নমিতা। ভুট্টা দুটো শক্ত করে ধরে ভোদর। রাগে রিরি করছে কুষাণের শরীরের অভদ্র আচরণ মেজাজ গরম করে দিল তার। ধরতে পারলে আজ কি করবে সে নিজেও জানে না। বাধা শুরু সম্পর্কটা এখনো পবিত্রভাবে জোড়া লাগেনি, নয়তো এখনই দেখিয়ে দিত কুষাণের ভিন্ন ভিন্ন অত্যাচার। মাঝখানে কেটে গেল একটা দিন। কুষাণ চলে গেছে তার নানির বাড়িতে। নিকিতা আর ফিরোজাও বেড়াতে এসেছে তরফদার বাড়িতে। কামরাঙা রোদে ভেজা দুপুর। খাওয়া দাওয়া বিশ্রাম নিচ্ছে নিজ রুমে। নৌমিতার বাবা যেহেতু একজন কৃষক তাই বাড়িতেই থাকেন। উত্তরাধিকার সূত্রে বেশ অনেকটা জমি পেয়েছে। বয়সকালে ব্যবসা করেও জমি নিয়েছিলেন বেশ অনেকটা অর্থ। সেসবের দিব্যি চলে যাচ্ছে তাদের সংসার। হঠাৎ নৌমিতার মা ঘরে ঢুকলো। নিমু, বসার ঘরে আয়, তোর বাবা ডাকছে। বলল। তড়িঘড়ি করে ফোনটা রেখে অন্যায় মাথা চেপে গেল বাবার ঘরে। কি নিয়ে যেন আলোচনা করছে নাজিম তরফদার এবং হানিফ তরফদার। নৌমিতাকে দেখে দুজনেই থেমে গেলেন। নাজিম তরফদার ইশারা করলেন হানিফ তরফদারকে। হালকা কেসে তিনি বললেন, নিমু মা, বস তো এখানে। নিমু বসলো সোফার এক কোণে। এনিয়ে বিনিয়ে জিজ্ঞাসা করলেন হানিফ তরফদার, দেখ মা, মেয়ে হয়ে জন্মগ্রহণ করলে আজ নয়তো কাল পরের ঘরে যেতেই হবে। আমরা ভনিতা করব না, সোজা সাপটা বলছি। তোর বাবা একবার অসম্মানিত হয়েছে আর হতে চায় না, তাই সসম্মানে তোর বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছি। তোর যদি কোনো পছন্দ থেকে থাকে তাহলে আমাদের বল। ছেলের পরিবার রাজি যদি থাকে, আর ছেলে যদি ভালো হয় আমরা দ্বিমত করব না। যুগ পাল্টেছে, তোর মতামতের উপরই সব হবে। অস্বস্তিতে পড়ে গেল নৌমিতা। হঠাৎ এমন কিছু শুনবে আশাও করেনি। বুক ধিম ধিম করছে। এই মুহূর্তটার জন্য আজই পরিচয় তার। কি বলবে মাথায় ঢুকছে না। কি বলা উচিত বাবা চাচাদের সামনে সেসবও খুঁজে পাচ্ছে না মনের ডিকশনারিতে। পূর্ব প্রস্তুতি ছাড়া বলে দিবে পছন্দের কথা। পরে যদি শাফিন এখন বিয়ে করতে না চায় তো হারাতেও তো পারবে না। ভাবনায় ছেদ পড়ল নাজিম তরফদারের কথাই। দেশেহারা পথিকের মতো এলোমেলো দৃষ্টি ফেললো চারিদিকে। নৌমিতার মা হাত দিয়ে খোঁচা দিচ্ছে নৌমিতাকে। কি বলবে বুঝতে না পেরে তার চাচার দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, হ্যাঁ আছে। তড়াক করে চাইলো সকলে। নৌমিতা মাথা নিচু করে বসে আছে। ওপরে তোলার মতো সাহসটুকুও পাচ্ছে না, পাওয়ার কথাও নয়। লাজ লজ্জা বলে কিছু একটা আছে। নৌমিতার মায়েরও এবার টনক নড়ল। পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, নিমু, ঘরে চল, আমি সব তথ্য জেনে তোমাদের দিচ্ছি। আজকের মধ্যে দিও শাহনাজ, পছন্দ থাকা দোষের কিছুই না। আমরা যখন কথা দিয়েছি ওর পছন্দে বিয়ে হবে, আমরা আমাদের কথা রক্ষা করব। এই কথা বলে হাসলেন হানিফ তরফদার। নমিতা হাঁসফাঁস করতে করতে ঘর ছাড়ল। দৌড়ে এসে দরজা আটকে দিল। কল করলো শাফিনকে, জানালো পুরো ঘটনা। শাফিন সময় নিল একদিনের মধ্যে ম্যানেজ করে জানাবে। সকাল থেকে নিজের ঘর ছেড়ে ঝকঝকে পরিষ্কার করছে নমিতা। কোনো কিছুতেই মন বসাতে পারছে না। প্রয়োজনীয় কাজকর্ম করছে ঠিকই, কিন্তু মন পড়ে রয়েছে অন্য ভাবনায়। শাফিন এখনো নিজের সিদ্ধান্ত জানায়নি। সময়ের সাথে হৃদস্পন্দন বাড়ছে। আকস্মিক ফোনের রিংটোন বেজে উঠল। ফোন বেজেই চলেছে। নমিতা বিছানায় বসার, ফোনটা ওয়ার্ড্রপের ওপর। চোখে মুখে উৎকণ্ঠা। শাফিন যদি রাজি না হয়। প্রচণ্ড উৎকণ্ঠায় গুটিয়ে নিল নিজেকে। পর মুহূর্তে মনে সাহস নিয়ে ফোন উঠালো। দেখে কুষাণ কল দিয়েছে। মুখ বাঁকালো নমিতা। ভাবলো কি আর হলো কি। বারবার বাজ খায় রিংটোনটা বেজে ওঠায় অগত্যা রিসিভ করতে হলো তাকে। হ্যালো, নিমুর বাচ্চা, এতক্ষণ লাগে তোর ফোন তুলতে? কুষাণের কঠিন স্বর নমিতা বিরক্ত মাখা কণ্ঠে শুধালো। সারাদিন ফোন নিয়ে বসে থাকি নাকি? কয়েক সেকেন্ড চুপ করে থাকলো কুষাণ, তারপর বলল, ভালো করে বলতে পারিস না? সব সময় মুখ দিয়ে তেতো কথা ছাড়া দু চারটে ভালো কথা বের হতে দেখি না। তোর নাম নৌমিতা কে রেখেছিল রে? আমার নানু। তোর নানু নামটা নৌমিতা না রেখে নিম পাতা রাখলে ভালো হতো।
চটে গেল নমিতা। কঠিন গলায় শুধালো। কি বললে তুমি? কুষাণ হেসে দিল, হাসি থামিয়ে বলল, ডাটা অন কর। পারবো না। সেটা তোর ব্যাপার। ভিডিও কল দিচ্ছি, 2 মিনিটের ভেতর রিসিভ হওয়া চাই। সঙ্গে সঙ্গে কল দিল কুষাণ। ঠোঁট ফুলে ক্রন্দনরত মুখভঙ্গির মতো করে নাক মুখ কুচকে ফেলল নমিতা। না পেরে অন করলো ফোনের ডাটা। তৎক্ষণাৎ কুষাণেরও ভিডিও কল। এই নিমোর বাচ্চা, ব্যাক ক্যামেরা দিয়েছিস কেন? চরণ মনমায় উফ শব্দ করলো নমিতা। সামনে ধরলো ফোন, কেবল ঠোঁট অব্দি দেখা যাচ্ছে ক্যামেরায়। কুষাণ অধৈর্য গলায় বলে উঠল, ফোনটা একটু ভালো করে ধর। এত নারাজ কেন? তোকে ঠিকঠাক দেখতে পাচ্ছি না। পারবো না বললাম তো, দাঁড়াও কাইফাকে ডেকে দিচ্ছি। সচকিত ভঙ্গিমায় তাকালো কুষাণ। সঙ্গে সঙ্গে তীব্র নাকচ করলো। না না, কাইফাকে ডাকার প্রয়োজন নেই। এক ভ্রু উঁচু করে নমিতা বলল, তাহলে সময় নষ্ট না করে কি কারণে ফোন দিয়েছো সেটা আগে বলো। পুরুষ্ট ঠোঁট দুটো এখনো স্ক্রিন জুড়ে নির্মিষেই দৃষ্টিতে স্থির। দুজনের মাঝেই পিনপতন নীরবতা। নিস্তব্ধতা কাটাতে কুষাণের এক ঝটকায় বলল, আমার নানার বাড়ি চিনিস? এলোমেলো চুলে হাত বোলাতে বোলাতে নমিতা প্রত্যুত্তর করলো। চিনবো না কেন, চিনি তো। কুষাণ কি ভাবলো কে জানে, তবে ঠোঁট কামড়ে গভীর কিছু অনুধাবন করছে সেটা স্পষ্ট। নমিতা আর চোখে দেখলো বেশ কয়েকবার। একটা গাছের শিকড়ে বসে আছে কুষাণ, উদ্বেগহীন চিত্তে। কুষাণ প্রতাপী গলায় বলল, ঘন্টাখানেকের ভেতর বাড়ি থেকে বের হবি। কথার মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে বসলো নমিতা। চঞ্চল মন সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল, বাড়ি থেকে বের হব মানে? আমি কোথাও যেতে পারবো না। ধৈর্য হারালো কুষাণ। ইচ্ছে হচ্ছে ফোনের ওপারের অবাধ্য মেয়েটাকে ঠাস ঠাস করে কয়েকটা লাগাতে। পুরুষ বলে কান্নাও করতে পারছে না, দাঁতে দাঁত পিষে সহ্য করে নিল। আমাকে পুরো কথা শেষ করতে দিবি? মাথা নাড়ল নমিতা, যার অর্থ দিবে। স্বস্তির নিঃশ্বাস টেনে আগের মতোই গম্ভীর গলায় বলতে শুরু করলো কুষাণ, অটো করে সদরে পৌঁছে কল দিবি। তোকে নিয়ে একটা পিকনিক স্পটে ঘুরতে যাব। এবার মুখ বরাবর ফোনটা ধরল নমিতা। ঘুরতে যাওয়ার কথা শুনে চকচক করে উঠল হরিণী দীঘল চোখ দুটি। অগচরে হাসলো, বিড়ম্ব করলো না। সে তো ঘুরতেই চায়, কিন্তু এখন একটু ভাব নিতে হবে, নয়তো তার দাম থাকবে। অবশ্য কুষাণ তাকে এমনিতেও দাম দেয় না। অভিমানী গলায় বলল, একটু আগে নিমপাতা ডাকার আগে মাথায় ছিল না, এখন আমি কোথাও যাব না। একা একাই যাও। শখের নারীর অভিমানী স্বরটা শুনলেও হৃদয় জোড়ায়। পরম আদরে ভাঙতে ইচ্ছে করে তার অভিমান, কিন্তু কুষাণ তো মিষ্টি মিষ্টি কথা বলে রাগ ভাঙানোর পাত্র নয়। সে তো ছুতো খোঁজে কিভাবে অপমান করা যায়। স্বভাব সিদ্ধ গলায় বরাবরের মতোই খোঁজা আরোপ করলো, একা একাই যেতে পারতাম, কিন্তু লাইফে শান্তি কি সব? মাঝে মাঝে অশান্তিরও দরকার আছে। তাই তো তোকে কল দিলাম। জানিস তো, নিম পাতা খেতে তেতো হলেও স্বাস্থ্যের জন্য উপকারী। নমিতা তো রেগে মেগে একাকার, সাপের ন্যায় ফুসফুস করছে। ক্ষোভিত স্বরে কড়া কথা শোনানোর আগেই কুষাণ তড়িঘড়ি করে এক বাক্য শুনিয়ে কল কেটে দিল। তাড়াতাড়ি আসবি, বাই। রাগ ঝাড়তে না পেরে মাথা চেপে বসলো নমিতা। বিড়বিড় করে বকাঝকা করছে, সব সময় কেন তাকেই অপমান করতে হবে। এর জবাব মেলে না তার ডিকশনারিতে। মেয়ে মানুষের থেকেও বেশি ঝগড়ুটে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল আরেকবার ঝগড়া করার সময় সে জিতবে, যে কোনো মূল্যেই হোক। কুষাণকে তা জিততে দেওয়া যাবে না। বরাবর পরাজিতের মেডেল গলায় ঝুলাতে ঝুলাতে বেচারি একদম দরুন খেপেছে। সদরে পৌঁছে অটো থেকে নামলো নমিতা। পরনে তার গাঢ় সোনালী রঙের থ্রি পিস। ভাড়াটা মিটিয়ে কুষাণকে কল দিতে যাবে ঠিক তখনই জনসমুদ্রে চিরচেনা ভঙ্গিতে এগিয়ে আসছে দেখা গেল তাকে। হয়তো আগে থেকে অপেক্ষারত ছিল। জনসমাগমে পা ফেলাও কষ্টসাধ্য। নমিতার হাতটা ধরে বলল, চল। কিছু বলল না নমিতা। হাঁটছে কেবল কুষাণের পেছন পেছন। লোকজনের সঙ্গে দূরত্ব বজায় রেখে নিয়ে যাচ্ছে নমিতাকে, যেন চারপাশে সুরক্ষা বলয় তৈরি করে নমিতাকে প্রোটেক্ট করছে। কারো স্পর্শ লাগতে দিচ্ছে না মেইলি প্রলোভে। বেশ খানিকটা পথ ধরে হেঁটে যেতে তাদের হচ্ছে। মাঝে মাঝে পলকহীন দৃষ্টিতে দেখছে নমিতা কতটা কেয়ারিং তার ভাই। কিছুক্ষণ পর বাইকের কাছে এলো দুজন। বাইকটা চোখে পড়ার সঙ্গে সঙ্গে বিস্মিত কণ্ঠে নমিতা বলল, এটা তোমার নাইট ফিউরিটা না? হুম।
তাহলে এতটা পথ হাঁটিয়ে নিয়ে আনলে কেন? ওখানে তো উঠাতে পারতে বাইকে। হেলমেট পরতে পরতে জবাব দিল কুষাণ। তোর ওজনটা একটু কমিয়ে আনলাম যেন আমার নাইট ফিউরির কষ্ট কম হয়। নাক মুখ কুচকে ফেলল নিমু, কণ্ঠে বিরক্তির ছাপ। একগুঁয়ে স্বভাবের অধিকারী কুষাণ নির্বিকার গলায় উত্তর দিল। বলিস না, আমি বোধহয় মরে যাচ্ছি তোর সঙ্গে কথা বলতে। সাই সাই শব্দে ছুটছে নাইট ফিউরি। নমিতা আর কথা বাড়ালো না, কথা বাড়ালে নির্ঘাত এখানে ঝগড়া শুরু হবে। তারপর দেখা যাবে তাকে নামিয়ে দিয়ে চলে যাবে এই ঘাড়তারা লোকটা। গন্তব্য এখনো পৌঁছায়নি। মনে পড়লো কিছু সময় আগের কথা, মৃদু হাসলো নমিতা। আজ রাতে যদি সাফিন হ্যাঁ বলে দেয়, তাহলে এরকম শত শত মুহূর্ত তৈরি হবে তাদের। আচ্ছা, সাফিন কি এতটা কেয়ারিং হবে? নিজেই নিজের মনকে উত্তর দিল, কেন হবে না, হতেই হবে। নয়তো অভিমান করে বসে থাকবে। আবারও হাসলো নৌমিতা, চুপি চুপি বলল কুষাণকে। কত কেয়ারিং তুমি ভাইয়া। কুষাণ কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, কেন মনে হলো? ওই সময় তুমি কি সুন্দর করে আমাকে হাত ধরে লোকজনের মাঝখানে প্রোটেক্ট করে নিয়ে আসলে। একদম সিনেমাটিক দৃশ্যটা। কেউ যদি একটা পিক তুলে দিত তাহলে পোস্ট করে দিতাম, ক্যাপশনে লিখতাম ভাই বোনের ভালোবাসা। সঙ্গে সঙ্গে স্পিড বাড়িয়ে দিল কুষাণ। তার ইচ্ছে করছে আজ বাইক দিয়ে ওপরে যাওয়ার টিকিট কাটতে। কেন কাটতে চাইবে না? কেয়ারিং হাজবেন্ড অথবা কাপলদের সঙ্গে তুলনা করলেও তো পারত। তা না করে ভাই বোনের ভালোবাসা। সেন্টি খেলো কুষাণ, তার মরাই উচিত। আর কি করে বোঝাবে এই গোবর পোড়াটাকে তার মনের কথা? একটা গরুকে বোঝালেও হয়তো বুঝে যেত তার ভালোবাসা। অথচ এই সপ্তদোষী এখনো বুঝলো না। ব্যথিত গলায় বলল, আগে পৌঁছাতে দে, তারপর বোঝাচ্ছি ভাই বোনের ভালোবাসা কেমন হয়। হতাশাগ্রস্ত দুটো চোখ সম্মুখে তাকিয়ে। ওদিকে নৌমিতা ভাবছে তার সাফিনের কথা। কখনো সাফিনের সঙ্গে বাইকে ওঠা হয়নি তার। যদি পূর্ণতা পায় সম্পর্ক, তাহলে পুরো শহর ঘুরবে সাফিনের বাইকে করে। এসব আবেগী ভাবনা চাপছে তার মাথায়। চারিদিকে শুধু কাপল আর কাপল, যেন ভালোবাসা হাওয়ায় ভেসে যাচ্ছে পুরো পরিবেশটা। নমিতা আর কুষাণ ঘুরে ঘুরে দেখছে সব। মাঝে মাঝে হাসছে, আবার কখনো থমকে দাঁড়িয়ে কিছুক্ষণ চারপাশটা উপভোগ করছে। মনোমুগ্ধকর প্রকৃতি, সবুজে ঘেরা, হালকা রোদ, লেকের ওপর ঝিলমিল আলো। নৌমিতা মাঝে মাঝে কুষাণের ছবি তুলে দিচ্ছে, আবার কুষাণ ও নৌমিতার ক্যান্ডিড মুহূর্ত ধরে রাখছে ক্যামেরায়। আশেপাশে ফটোগ্রাফাররাও দেখা যাচ্ছে। লেকের পাড়ে এসে থামলো তারা। ছোট্ট প্রাচীরের ওপর উঠে বসার আবদার করলো নৌমিতা। কুষাণ কোলে করে বসালো তাকে, সেও বসলো। কিছু মুহূর্ত পেরোতে না পেরোতেই ফুচকার দোকান চোখে পড়লো নৌমিতার। সঙ্গে সঙ্গে চেঁচালো, কুষাণ ভাই ফুচকা খাবো। কুষাণ ঘড়িতে একবার সময়টা দেখে নিয়ে চুলে হাত বুলাতে বুলাতে বলল, চল যাই। ফুচকার দোকানগুলোতে বেশ ভালোই ভিড়। মনে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে। একটু তাড়াতাড়ি এনে দাও না ভাইয়া। একদম বাচ্চামি করবি না নিমু, দেখছি কি করা যায়। ঠোঁট ফুলিয়ে বসে রইল নমিতা। বহুক্ষণ পর কুষাণ ফিরে এলো দুটো প্লেট নিয়ে। টেবিলের উপর রেখে বসে পড়ল সে। ফুচকাগুলো পাওয়া মাত্রই মুখে পড়ল নমিতা। সঙ্গে সঙ্গেই কুষাণ বলল, এই এক প্লেট ফুচকা শেষ করতে পারবি? মুখ ভর্তি বলে নমিতা জবাবটুকু বলতে পারল না। খাওয়া শেষে জবাব দিল, অবশ্যই, কোনো ব্যাপারই না। শিওর তো? একটা ফুচকাও ফেলবি না? ভাব নিয়ে বলল নমিতা। শুধু এক প্লেট কেন, 3 প্লেট খেলেও আমার কিছুই হয় না, কারণ আমি ফুচকা লাভার। চ্যালেঞ্জ নিলাম। কুষাণ অবাক হওয়ার ভঙ্গিতে বলল, ও, যদি এই প্লেট ফুচকা খেয়ে শেষ করতে পারিস তাহলে আরেক প্লেট খাওয়াবো। অর্ডার করে দাও, কারণ এক্ষুনি শেষ করে ফেলবো এই প্লেট। কুষাণ কিছু বলল না, শুধু বাঁকা হাসলো সে। নিজেও খাওয়া শুরু করলো। একটু পর আর চোখে দেখলো নৌমিতার মুখ লাল হয়ে যাচ্ছে। পুরো প্লেট শেষ হয়নি এখনো। নৌমিতা ঝালে কান্না করে দেওয়ার উপক্রম। চোখে মুখে লাল টকটকে অবস্থা। এক বোতল পানি সবার করার পরেও কমছে না ঝাল। চোখে মুখে পানি ছিটাচ্ছে বারংবার। দুটো ফুচকা ছিল মারাত্মক ঝাল। কুষাণ এবার সশব্দে হেসে দিল। রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে নৌমিতা। ঠোঁট গোল করে শ্বাস ফেলছে বারবার। আরেকবার বোতলের ছিপি খুলল। কুষাণ দুষ্টুমি স্বরে বলল, কিরে নিমু, অর্ডার করবো নাকি আরেক প্লেট? ক্রোধে ভাসছে নৌমিতা। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, গলা ঝালে জ্বলে যাচ্ছে।
চোখ দিয়ে পানি পড়ছে অবিরত। রাগান্বিত স্বরে বলল, তুমি ইচ্ছে করে এমনটা করছো তাই না? কুষাণ না বোঝার ভান করে বলে, আমি আবার কি করলাম? একদম ন্যাকামি করবা না। আরে আমি তো জাস্ট বোঝালাম ভাই বোনের ভালোবাসা কেমন হয়। এবার বুঝেছিস আমার সঙ্গে বেয়াদবি করার ফল? নাকি আরো বোঝাতে হবে?